নমস্কার বন্ধুরা। লাইট হাউস অডিও বুকস ফর ব্লাইন্ডের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছোট গল্প হীরালাল। প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1873 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য কথা সাহিত্যিক। তার রচিত গল্পগুলির মধ্যে বউচুরি, বলবান জামাতা, রসময়ীর রসিকতা, কাশীবাসিনী, দেবী অত্যন্ত উল্লেখযোগ্য। 1932 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের হীরালাল। পাঠ করেছেন লাইট হাউস থিঙ্ক ডিফারেন্টের সদস্যা সঙ্গীতা সরকার। প্রথম পরিচ্ছেদ। হীরালাল জাতিতে ডোম, বৃদ্ধ হইয়াছে, বয়স 60 বৎসরের কম হইবে না। আকার খর্ব, দেহখানি ঘোর কৃষ্ণবর্ণ, অধিক স্থূল নহে, কৃশও নহে। কিন্তু এত বয়স হইলেও তাহার দেহে এখনো বিলক্ষণ বল আছে। একদিনে সে অনায়াসে 10 ক্রোশ পথ চলিতে সমর্থ। তাহার চক্ষুর জ্যোতি আজিও অটুট আছে, প্রদীপের আলোকেও ছুঁচে সুতা পরাইতে পারে। গ্রামখানির নাম মানিকপুর। গ্রামের যেটা ডোমপাড়া, সেখানে অন্যান্য ডোমদের বাস। সেখানে হিরু থাকে না। গ্রামের অপর প্রান্তে শ্মশান হইতে অল্প দূরে একখানি মাটির ঘরে সে একাকী বাস করে। তাহার স্ত্রী পুত্র পরিবার কেহই নাই। একে একে সকলেই মরিয়াছে। লোকে বলে ভূতেদের সহিত হিরুর ষড়যন্ত্র আছে। শ্মশান হইতে ভূতেরা গভীর রাত্রিতে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসে, কথাবার্তা কয়। সেই কারণেই হিরু নাকি ডোমপাড়ায় থাকে না, এবং কথাবার্তার অসুবিধা হয় বলিয়াই হিরুর সম্মতিক্রমে সেই ভূতেরা নাকি উহার স্ত্রী পুত্র কন্যাকে একে একে মারিয়া ফেলিয়াছে। এবং সেই ভয়েই ডোমপাড়ায় হিরুর যে সকল আত্মীয় স্বজন আছে, তাহারা কেহই আসিয়া হিরুর সহিত বাস করিতে সম্মত নহে। কিন্তু আমার কেহ কেহ বলে হিরুর এই ভূত অপবাদ নিতান্ত মিথ্যা কথা। তবে সে একজন গুণী লোক বটে। অনেক রকম ঔষধ তাহার জানা আছে। মন্ত্রে তন্ত্রে ঝাড় ফুঁকেও সে ওস্তাদ। অমাবস্যার রাত্রে জঙ্গলে সে ঔষধ তুলিতে যায়, গোখুরা সাপ মারিয়া তাহার বিষ নিষ্কাশিত করিয়া লয়, ইত্যাদি। যাহা হোক, ইহা সত্য যে 5খানা গ্রামের ছোট লোক বিশেষ বিশেষ রোগের জন্য হিরুর কাছে ঝাড়াইতে অথবা ঔষধ লইতে আসে। হিরুর ঘরখানির 2 ধারে বাঁশের 2টি মাচা বাঁধা আছে। একটিতে রাত্রে শয়ন করে, অন্যটিতে হাঁড়ি কলসিতে তাহার চাল ডাল এবং ঔষধপত্র থাকে। বাহিরের দাওয়ার একদিকে তাহার উনান পাতা আছে, অপরদিকে সে আপন জাতিকর্ম করে। কুলা ডালা ধুনুচি বুনিয়া গ্রামে গিয়া বিক্রয় করিয়া আসে। রাত্রি তখন প্রায় 11টা। শ্রাবণ মাস, শুক্লপক্ষের ত্রয়োদশী। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন বলিয়া চারিদিক অন্ধকার। মাঝে মাঝে টিপটিপ করিয়া বৃষ্টি হইতেছে, আবার বন্ধ হইয়া যাইতেছে। হিরু ঘরের মধ্যে প্রদীপের আলোয় বসিয়া একটা ধুনুচি বোনা শেষ করিতেছিল। দ্বার খোলা ছিল। প্রদীপের খানিকটা আলো দাওয়ার উপর গিয়া পড়িয়াছিল। হিরু হঠাৎ বাহিরের দিকে চাহিয়া দেখিল, স্ত্রীলোকের মতো কাপড় পরা কে একজন মানুষ তাহার দাওয়ায় দাঁড়াইয়া আছে।
হিরো জিজ্ঞাসা করিল, কে গা? মানুষটি আস্তে আস্তে ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল। পরিধানে একখানি কলকা পেড়ে বিলাতি শাড়ি, ঘোমটায় মুখখানি ঢাকা। হিরো আবার জিজ্ঞাসা করিল, কে গা তুমি? আগন্তুক আস্তে আস্তে সেখানে বসিল। বসিয়া অতি স্নিগ্ধ স্বরে প্রায় ফিস ফিস করিয়া বলিল, হিরো, তুমি বাবা আমার একটু উপকার করবে? হিরু সবিস্ময়ে বলিল, কি উপকার বলো? স্ত্রীলোকটি পূর্ববৎ নিম্নস্বরে বলিল, একটা ওষুধ। বলিয়া সে চুপ করিল। হিরু বলিল, কিসের ওষুধ চাই তোমার? কি ব্যারাম হয়েছে? আগন্তুক একটু যেন ইতস্তত করিয়া বলিল, আচ্ছা, তোমার কাছে বিষ টিসও থাকে তো? হিরু সন্দেহপূর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে সেই বস্ত্রাবৃত মূর্তির পানে চাহিয়া রহিল। শেষে বলিল, বিষ? বিষ কোথা পাব? কিছু ওষুধ পিষুধ রাখি বটে। কিসের ওষুধ চাই তোমার? তাই বলো না। স্ত্রীলোকটি বলিল, ওষুধ না, বিষই দরকার। কেন আমার সঙ্গে ছলনা করছো হিরো? তোমার কাছে অনেক বিষ আছে, তা আমি জানি। খানিকটা বিষ আমায় দাও, বিশেষ দরকার। হিরু তীক্ষ্ণ স্বরে বলিল, কেন? বিষ নিয়ে তুমি কি করবে? হিরু বিষ বৃক্ষ পরে নাই, ইহা মনে নিশ্চয় জানিয়া স্ত্রীলোকটি বলিল, শেয়ালের পরে উপদ্রব হয়েছে বুঝেছ? রান্নাঘরের বেড়া ফাঁক করে রোজ রাত্রে শেয়াল ঘরে ঢুকে আমার হাঁড়ি খেয়ে যায়। দুটো শেয়াল মরে। এই রকম খানিকটা বিষ তুমি আমায় দিতে পারো? হিরু কিছুক্ষণ চুপ করিয়া রহিল। শেষে বলিল, কেন মিছে কষ্ট করে এই আঁধার রেতে এই জলকাদা ভেঙে এসেছো তুমি? বাড়ি যাও। ওসব কথার মধ্যে আমি কোনো দিন থাকিও নি, থাকবো না। পাঁচখানা গায়ের মধ্যে কোথাও কোনো দুর্ঘটনা হলে তোমরা এসে আমাকেই নিয়ে টানাটানি করো কেন বলো দেখি? দুটো ওষুধপালা জানি, তাই পাঁচজনে আমার কাছে আসে। বিষ টিস রাখিও না, কাউকে দিও না। কেন তোমরা মিছিমিছি আমায় সন্দেহ করো? রমণী বিস্মিতভাবে বলিল, আমরা সন্দেহ করি? হ্যাঁ, তোমরা সন্দেহ করো। তুমি কে তাও জানি, কি জন্যে এসেছো তাও আমি জানি। সভয় কণ্ঠে প্রশ্ন হইল, কে? আমি? তুমি পুলিশ, তুমি পুরুষ মানুষ, ছিরিলোক সেজে এসেছ। নইলে এই আঁধার রাতে এই শ্মশানের মৌরায় ছিরিলোকের বাবার সাধ্যি কি যে আসে? রমণী এই কথা শুনিয়া উঠিয়া দাঁড়াইল। নিজ স্বাভাবিক কণ্ঠে বলিল, আমি পুরুষ মানুষ? গলার স্বর শুনে বুঝতে পারছো না আমি পুরুষ কি স্ত্রীলোক? হিরু বিস্মিত হইল। স্ত্রী কণ্ঠস্বরই তো বটে, তাছাড়া স্বরটা যেন হিরুর পরিচিত বলিয়াও বোধ হইল। কার কণ্ঠস্বর তাহাই সে স্মরণ করিতে চেষ্টা করিতেছিল, কিন্তু তাহাকে সংশয়াপন্ন মনে করিয়া স্ত্রীলোকটি বলিল, এখনো সন্দেহ? তবে দেখো। বলিয়া সেই অবগুণ্ঠনবতী কম্পিত হস্তে ধীরে ধীরে নিজ বক্ষের বসন সম্পূর্ণ উদ্ঘাটিত করিয়া দিল। নষ্ট প্রকৃতির স্ত্রীলোকের অসাধ্য কর্ম নাই। রাম রাম বলিয়া হিরু মাথাটি হেঁট করিয়া বলিল, মা বসো। রমণী উপবেশন করিল। হিরু বলিল, আজকাল পুলিশের ভারী উপদ্রব হয়েছে। তোমার ঘোমটা দেখে
তোমার ফিস ফিস শুনে তাই আমি সন্দেহ করেছিলাম তুমি জাল মেয়ে মানুষ। আসলে পুলিশের কোনো টিকটিকি। স্ত্রীলোকটি অবগুণ্ঠনের ভিতর হইতে বলিল, এখন তোমার সন্দেহ গেল? আমি যা চাই আমায় দাও তবে। এখন আর ফিসফিস করিয়া নহে। রমণী স্বাভাবিক কণ্ঠেই কথা কহিতে লাগিল। হিরু বলিল, তুমি যা চাও তা আমি তোমায় দিতে পারি, কিন্তু এসব জিনিসের দাম খুব বেশি, তা জানো তো। রমণী বলিল, জানি, 50 টাকা আমি এনেছি, এই নাও। বলিয়া নিজ কটিদের সহিতে গেঁজে খুলিয়া লইয়া হিরুর সম্মুখে রাখিয়া বলিল, গুনে নাও। হিরু বলিল, তোমার শেয়াল মরলে পুলিশ এসে যখন আমায় ধরে নিয়ে যাবে তখন ও 50 তো তাদের পুজো দিতেই যাবে, আরও 50 চাই। স্ত্রীলোকটি ক্ষুণ্ণস্বরে বলিল, আর 50 চাই? আর তো আনিনি, অত বেশি লাগবে তা তো আমি জানতাম না। কাল টাকা এনে জিনিস নিয়ে যেও। স্ত্রীলোকটি কাতর কণ্ঠে বলিল, কাল হলে হবে না হিরু, আজই আমার চাই যে, তাছাড়া কাল আমার আসবার উপায়ও নেই। হিরু বলিল, সে তুমি বুঝো, কিন্তু 100 টাকার কমে এ কাজ আমি পারবো না বাছা, আমার সাফ কথা। রমণী ক্ষণকাল মাত্র কি চিন্তা করিল, তারপর নিজ বাম প্রকোষ্ঠ হইতে স্বর্ণবলয় উন্মোচন করিয়া, এই নাও, এর দাম 50 টাকারও বেশি, দাও আমায় জিনিস দাও। হিরু বালাটি হাতে লইয়া প্রদীপের আলোকে ধরিয়া ঘুরাইয়া ফিরাইয়া সেটি পরীক্ষা করিল। তাহার পর গেঁজে হইতে টাকাগুলি খুলিয়া নিঃশব্দে সেগুলি গনিয়া দেখিল, ঠিক 50 টাকা আছে। টাকা এবং বালা মাচার উপর শয্যাতলে লুকাইয়া অপর মাচা হইতে একটি হাঁড়ি নামাইয়া লইল। তাহার ভিতর গাছের কতকগুলো শুষ্ক শিকড়, কয়েকটা শিশি ও অনেকগুলো ছোট ছোট পুঁটুলি ছিল। একটি শিশি আলোতে ধরিয়া বেশ করিয়া পরীক্ষা করিয়া একটু ছেঁড়া কাগজের উপর তাহা উপুড় করিল। কাগজে পড়িল কিসের কতকটা গুঁড়া। শিশি ছিপি বন্ধ করিয়া কাগজের মোড়ক করিয়া রমণীর হাতে দিয়া বলিল, এই নাও, দুধের সঙ্গে মিশিয়ে দিও। রমণী জিজ্ঞাসা করিল, এতেই হবে তো? দুটো শেয়াল মরবে? যথেষ্ট হবে। রমণী মোড়ক লইয়া বলিল, এ কি? শেখো বিষ, ভয়ানক জোর। যে শেয়ালকে খাওয়াবে 1 ঘন্টার মধ্যে তার শরীরে কলেরার লক্ষণ প্রকাশ পাবে, 2-3 ঘন্টার মধ্যেই শেষ। লোকে মনে করবে সে কলেরা হয়ে মরেছে, বুঝেছ? কলেরা, মনে রেখো। বেশ, বলিয়া রমণী অঞ্চলের কোণে মোড়কটি বাঁধিয়া রইল। বিনা বাক্য ব্যয় উঠিয়া ধীর পদে বাহির হইয়া গেল। হিরু তখন আলোটি নিবাইয়া দিল। দাওয়ার বাহির হইয়া পথের দিকে চাহিয়া রহিল। দেখিল কিছু দূরে শ্বেত বস্ত্রাবৃতা রমণী গ্রামাভিমুখে চলিয়া যাইতেছে। আর কয়েক পদ গিয়া রমণী দাঁড়াইল। নিকটেই একটা বটগাছ ছিল। তাহার ছায়াতল হইতে অপর একজন শ্বেতবস্ত্র পরিহিত মনুষ্য মূর্তি বাহির হইল। ছাতা খোলার মতো খট করিয়া শব্দ হইল। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে। উভয় মূর্তি অগ্র পশ্চাৎ ব্যবধানে গ্রামের দিকে চলিল। হিরু আস্তে আস্তে দ্বার বন্ধ করিয়া তাহাতে কুলুপ লাগাইয়া টোকা মাথায় দিয়া পথে নামিয়া নিঃশব্দে সেই শ্বেত বস্ত্র যুগলের অনুসরণ করিল।
সেই নিশাচর ও নিশাচরীর অনুসরণে হিরু গ্রামের মধ্যে প্রবেশ করিল। কিছু দূর গিয়া তাহাদিগকে একটা বাড়ির সদর দরজার তালা খুলিয়া তাহার মধ্যে প্রবেশ করিতে দেখিল। হিরু তখন মনে মনে বলিল, ওহ, তোমায় ঠিকই সন্দেহ করেছিলাম তাহলে। হিরু জানিত ইহা স্বর্গত শশী মুখুজ্জের বাড়ি। বুঝিল যুবতী তাঁহারই পুত্রবধূ নীরদা। এই বাড়িতে হিরু মাঝে মাঝে আসিয়া নীরদাকে কুলাটা ডালাটা বিক্রয় করে। গত 2 বৎসর যাবৎ ইহার স্বামী বিদেশে। হিরু শুনিয়াছিল নীরদার স্বামী শীঘ্র বাড়ি আসিবে। 4 বৎসরের একটি ছেলে মাত্র লইয়া যুবতী একাকিনী এই গৃহে বাস করে। তাহার চরিত্র সম্বন্ধে গ্রামে একটা কানাঘুষা আছে। হিরু তাহাও শুনিয়াছিল, কিন্তু বিশ্বাস করিত না। এবার তাহার চাক্ষুষ প্রমাণ পাইয়া আপন মনে সে বলিল, তবে ঠিকই তো বলতো লোকে, যা করছিস করছিস, তার উপর আবার এই, ওরে হারামজাদি। হিরু নিঃশব্দে আপন ঘরে ফিরিয়া আসিয়া পা ধুইয়া এক ছিলিম তামাক সাজিয়া খাইয়া মাচাটির উপর উঠিয়া শয়ন করিয়া অবিলম্বে নিদ্রিত হইয়া পড়িল। দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন প্রাতেও আকাশ তেমনি মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। মানিকপুর গ্রামের 2 ক্রোশ দূরে রেলওয়ে স্টেশন। বেলা 7টার সময় পশ্চিম হইতে একখানি প্যাসেঞ্জার গাড়ি আসিয়া স্টেশনে দাঁড়াইল। মানিকপুর গ্রামের শশী মুখুজ্জের পুত্র বিনোদলাল একটি 3য় শ্রেণীর কামরা হইতে ব্যাগ ও ছাতা হস্তে নামিয়া পড়িল। প্ল্যাটফর্মে নামিয়া এদিক ওদিক চাহিয়া দেখিল কোনো লোক তাহাকে লইতে আসিয়াছে কিনা। কাহাকেও দেখিতে পাইল না। মনে মনে বলিল, কেহ বা আছে যে নিতে আসবে। বাইরে গিয়ে দেখি যদি গরুর গাড়িটারি একখানা পাঠিয়ে থাকে। এই সময় বৃষ্টি আসিল। ছাতাটি খুলিয়া তখন সে টিকিট দেবার ফটকের দিকে অগ্রসর হইল। টিকিটখানি দিয়া বাহির হইয়া দেখিল স্টেশন প্রাঙ্গণে 2খানি গরুর গাড়ি দাঁড়াইয়া আছে, কিন্তু কোনো গাড়ির গাড়োয়ানকে নিজ গ্রামের বলিয়া চিনিতে পারিল না। তথাপি তাহাদের জিজ্ঞাসা করিয়া সন্দেহ ভঞ্জন করিয়া লইল তাহারা স্থানীয় গাড়োয়ান, ভাড়া জুটিবার আশায় স্টেশনে আসিয়া দাঁড়াইয়া আছে। বিনোদ একবার ভাবিল একখানা গাড়ি ভাড়ার করিয়া লয়। আবার ভাবিল একটা টাকা ভাড়া চাহিয়া বসিবে। সে টাকায় ছেলের জন্য গ্রামে প্রবেশ করিয়া একহাড়ি রসগোল্লা কিনিতে পারা যাইবে। রৌদ্র নাই, ঠান্ডায় ঠান্ডায় এই 2 ক্রোশ পথ অতিক্রম করিতে আর কতক্ষণ লাগিবে। পথে কাদা হইয়াছে বটে, তা জুতা জোড়াটা খুলিয়া হাতে করিয়া লইলেই চলিবে। এইরূপ ভাবিয়া বিনোদ স্টেশনের প্রাঙ্গণ পার হইয়া জুতা জোড়াটি হাতে করিয়া লইয়া নিজ গ্রামের পথ ধরিল। এই বিনোদ লোকটির বয়স এখন 30 বৎসর। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, চোখ 2টি বড় বড়, সর্বদাই প্রফুল্ল বদন। বাল্যকালে লেখাপড়ায় বড় মন দেয় নাই। 18 বৎসর বয়সে 2nd ক্লাসে পড়িবার সময় তাহার পিতৃবিয়োগ হয়। বাজারে পিতার একখানি মণিহারির দোকান ছিল। তাহার আয়েই সংসার চলিত। জমিজমা ছিল, খুব বেশি নয়, তবে সম্বৎসরের ধানটা কলাইটা তাহা হইতে পাওয়া যাইত, কিনিতে হইত না। পিতার মৃত্যুর পর দোকানখানি হাতে পাইয়া বৎসর খানেকের মধ্যেই বিনোদ তাহা লোপাট করিয়া ফেলিল।
কিছুদিন ঘরে বসিয়া রইল, কিন্তু দিন চলে না। সংসারে যদিও দুইটি বিধবা মাত্র, মা এবং পিসিমা, তথাপি দিন গুজরান করা কষ্টকর হইল। প্রতিদিনের বাজার খরচ, মা পিসিমার দশমী দ্বাদশীর খরচ, তাহাদের ব্রত পার্বণ, কাপড় চোপড়, নিজের জুতাটা, জামাটা, ছাতাটা, সিগারেটটা, তারপরে জমিদারের খাজনা আছে, এসব আসে কোথা হইতে? এদিকে ছেলে সমত্ত হইল। মা পিসিমা তাহার বিবাহ দিবার জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। কিন্তু গোত্রহীন নিষ্কর্মা গ্রাম্য যুবককে ভালো মেয়ে কে দেবে? এই অবস্থায় পড়িয়া বিনোদ কলিকাতায় গিয়া অনেক চেষ্টায় একটি সামান্য কেরানিগিরি জোগাড় করিয়া লইল। 5 বৎসর সে চাকরি করিল। ইতিমধ্যে তাহার বিবাহ হইল, বেতনও কিছু বৃদ্ধি হইল। ছেলের বিবাহের বৎসরখানেক পরে মারও বৈধব্য যন্ত্রণা শেষ হইল। একটি নাতির মুখও তিনি দেখিয়া যাইতে পারিলেন না। 20 টাকা বেতনে ঢুকিয়াছিল। 5 বৎসরে যদিও তাহার 30 টাকা বেতন হইয়াছে, তথাপি দুঃখ ঘুচে না। কলিকাতার মেসের খরচ, ট্রাম ভাড়া, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়িয়া মাঝে মাঝে থিয়েটার বায়োস্কোপেও যাইতে হয়। মাসে 2 বার বাড়ি যাওয়া আছে। বাড়ির খরচের জন্য মাসে 5-7 টাকার বেশি আর দিতে পারে না। ছেলেটি হইয়াছে, তার দুধ আছে, খাবার আছে, অসুখ করিলে বিস্কুট বার্লি আছে, 5-7 টাকায় কি করিয়া চলিবে? এই সময় বড়বাজারে অমৃতসর নিবাসী এক শালের মহাজনের সহিত বিনোদের আলাপ হইল। আহার ও বাসস্থান ছাড়া তিনি তাহাকে 40 টাকা বেতনে নিযুক্ত করিয়া অমৃতসরে লইয়া যাইতে চাহিলেন। কাজকর্মে পটুতা দেখাইতে পারিলে ভবিষ্যতে ব্যবসায়ের 2-1 অংশীদারও করিয়া লইবেন ভরসা দিলেন। আশায় লুব্ধ হইয়া কলিকাতার চাকুরিতে ইস্তফা দিয়া বিনোদ সেই চাকুরি গ্রহণ করিল। বাড়ি গিয়া দিন 10-12 থাকিয়া স্ত্রী পুত্রকে পিসিমার জিম্মায় রাখিয়া 2 বৎসর পূর্বে আষাঢ় মাসে বিনোদ অমৃতসর চলিয়া গিয়াছিল, আর আজ ফিরিতেছে। অমৃতসরে পৌঁছিবার 1-2 মাস পরেই সে পিসিমার মৃত্যু সংবাদ পায়। মাত্র 2 মাসের চাকরি, মনিব ছুটি দিল না। বলিল, ইচ্ছা করিলে চাকরি ছাড়িয়া চলিয়া যাইতে পারো। বিনোদ পাড়া প্রতিবেশী, অভিভাবক, স্থানীয়গণকে চিঠি লিখিল। তাহারা এক বাক্যে উত্তর দিলেন, আমরা রহিয়াছি, ভাবনা কি? বৌমাকে আগলাইবার জন্য একজন প্রবীণ আর ঝি রাখিয়া দিব, নিজেরা সর্বদা দেখাশোনা করিব। বিনোদের শ্বশুরবাড়ি গ্রাম হইতে অধিক দূরে নহে, কিন্তু তাহার শ্বশুর শাশুড়ি নাই, শালারাও কেহ জীবিত নাই। বিধবা খুড়শাশুড়ি তাহার নাবালক পুত্রকন্যাগণ সহ সেখানে বাস করেন। তথাপি বিনোদ সেই খুড়শাশুড়িকে পত্র লিখিল। তিনি উত্তর দিলেন, সে কি হয় বাবা, তোমার বাপ পিতামহের ভিটায় সন্ধ্যা পড়িবে না, এ কেমন কথা? নীরদা সেইখানেই এখন থাকুক, পরে তুমি সুবিধা মতো তাহাকে তোমার চাকরি স্থানে লইয়া যাইও। নীরদা অমৃতসর গেলে বাপ পিতামহের ভিটায় কে সন্ধ্যা দিবে, সে সম্বন্ধে কোনো সদুপায় খুড়িমা কিন্তু নির্দেশ করেন নাই। পাড়া প্রতিবেশীরা নিজেরা যত দেখাশোনা করুন আর না করুন, প্রবীণা ঝি একটি তাহারা জোগাড় করিয়া দিয়াছিলেন। কিন্তু 2 মাস পরে নীরদার সহিত ঝগড়া করিয়া সে চলিয়া যায়। একটি ঠিকা ঝি রাখা হইল। সে বাজার হাট করিয়া, বাসন মাজিয়া
চলিয়া যায়। বিনোদ বাড়ি গিয়া স্ত্রীকে লইয়া আসিবে বলিয়া মাঝে ছুটি চাহিয়াছিল, কিন্তু গভর্নমেন্টের অফিস তো নহে, মহাজনী কারবার। আজ না কাল, এ মাসে না ও মাসে, এই করিয়া এত দিনের পর তাহারা বিনোদকে 1 মাসের ছুটি দিয়াছিলেন। তৃতীয় পরিচ্ছেদ। কে রে, হিরেলাল নাকি? এখনো তুই বেঁচে আছিস? হিরুডোম তাহার দাওয়ায় বসিয়া ডালা বুনিতেছিল। চাহিয়া দেখিল, ছাতা মাথায়, জুতা ও ব্যাগ হাতে বিনোদ রাস্তায় দাঁড়াইয়া ঐরূপ চিৎকার করিতেছে। হিরুকে নিরুত্তর দেখিয়া বিনোদ রাস্তা হইতে নামিয়া হিরুর কুটিরের দিকে আসিতে আসিতে হাসি মুখে প্রশ্ন করিল, কিরে হিরু, এখনো বেঁচে আছিস? এইবার হিরুর কথা জোগাইল। আছি বই কি দাদা ঠাকুর, এসো, দাওয়ায় উঠে এসো, প্রমাণ করি। বিনোদ বলিল, পায়ে যে কাদা হিরু, বলিয়া রাস্তা হইতে নামিল। নিকটে একটা গর্তে জল দাঁড়াইয়াছিল, সেইখানে পা ধুইয়া হিরুর দাওয়ায় গিয়া উঠিল। হিরু তাহাকে প্রণাম করিয়া বসিবার জন্য নূতন এক টুকরা বাঁশের চাটাই বিছাইয়া দিয়া জিজ্ঞাসা করিল, একদিন বাড়ি ছেড়ে কোথায় ছিলে দাদা ঠাকুর? অমৃতসরে চাকরি করছিলাম রে। কেন, যাবার সময় তো তোকে বলে গিয়েছিলাম, মনিব ছুটি দেয় না, কাজেই আসতে পারিনি। 1 মাসের ছুটি পেয়ে বাড়ি এসেছি। হিরু গম্ভীর মুখে অন্যদিকে চাহিয়া রহিল। তাহার ভাব দেখিয়া বিনোদ জিজ্ঞাসা করিল, হিরু, তুই মুখখানা এমন হাঁড়ি করে বসে রয়েছিস কেন? 2 বছর পরে দেখা, একটা কথা করছিস নাই। হাঁ রে, আমাদের বাড়িতে কোনো খারাপ খবর আছে নাকি? তুই আজকালের মধ্যে আমাদের ওদিকে গিয়েছিলি? আমার ছেলে, পরিবার সবাই ভালো আছে তো? হিরু গম্ভীরভাবে বলিল, অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। বিনোদ বলিল, তা যাবি কেন? আমি বিদেশে যাবার সময় তোকে বলে গেলাম, হিরু, আমাদের বাড়ি সর্বদা যাবি, বউ একলা রইল, দেখবি শুনবি, খোঁজ খবর নিবি। তুই বললি, তার খোঁজ খবর নেব না দাদা ঠাকুর? তোমার বাপ একদিন আমার যে উপকারটা করেছিলেন, আমি তো তোমাদের বিনিমাইনের বাঁধা চাকর। তুই এই কথা বলেছিলি কিনা বল? হিরু পূর্ববৎ গম্ভীরভাবে বলিল, মাঝে মাঝে আমি গেছি বই কি, তোমাদের বাড়িতে না গেলেও খবর টবর পাই। বৌমাকে কালও আমি পথে দেখেছি, সবাই ভালো আছে। বিনোদ বলিল, আচ্ছা হিরু, তুই বস, আমি এখন উঠি। বাড়িতে হয়তো তারা কত ভাবছে। বলিয়া বিনোদ উঠিয়া দাঁড়াইল। হিরু বিনোদকে প্রণাম করিয়া গম্ভীর মুখে বসিয়া রহিল। বিনোদ চলিয়া গেলে সে আপনার মনে বলিল, হায় রে সংসার। চতুর্থ পরিচ্ছেদ। আজ আর হিরু কুলা ডালা লইয়া গ্রামে বিক্রয় করিতে বাহির হইল না। সমস্ত দিন ঘরে বসিয়া রহিল, তামাক খাইল, অনেক চিন্তা করিল। সন্ধ্যা হইল, রাত্রি হইল। যখন প্রায় 12টা, হিরু তখন গত রাত্রে প্রাপ্ত সেই বালা ও টাকা 50টি লইয়া কোমরে বাঁধিয়া ঘর বন্ধ করিয়া আস্তে আস্তে বাহির হইল। গ্রামের ভিতর গিয়া ক্রমে
বিনোদের বাড়ির নিকট পৌঁছিল। বাড়ির চারিদিক প্রদক্ষিণ করিয়া দেখিল ভিতরে কোনো সাড়া শব্দ নাই, নিস্তব্ধ। কিন্তু উঠানের আম গাছে আলো পড়িয়াছে। খিড়কি দুয়ারের নিকটবর্তী প্রাচীরের একটা স্থান নির্বাচিত করিয়া কৌশলে তাহার উপর উঠিয়া হিরু নিঃশব্দে ভিতরে লাফাইয়া পড়িল। ধীরে ধীরে অগ্রসর হইয়া দেখিল রান্নাঘরের নিকট হ্যারিকেন লণ্ঠন মিটিমিটি করিয়া জ্বলিতেছে। হিরু ধীর পদে সম্মুখে গিয়া বলিল, কি দিদি ঠাকরুন, এখনো ঘুমাওনি? সহসা হিরুর আগমনে নীরদা ভয়ে একেবারে কাঠ হইয়া গেল। কোনো কথাই সে বলিতে পারিল না। হিরু বলিল, ভয় পেয়েছ দিদি ঠাকরুন? আমি হিরু, ভয় কি? এইবার নীরদার মুখ দিয়া কথা বাহির হইল। সে বলল, হিরু, তুই চোরের মতো এখানে কি করছিস? বাড়ি ঢুকলি কি করে? হিরু বলিল, পাঁচিল টপকে এসেছি। কাল ওষুধ নিয়ে এলে, ওষুধের ফলটা কিরকম হলো তাই দেখতে এসেছি। নীরদা বিস্মিত হইবার ভান করিয়া বলিল, ওষুধ? আমি আবার কবে তোর কাছ থেকে ওষুধ আনলাম? কি বলছিস পাগলের মতো? মদ টদ খেয়েছিস বুঝি? হিরু একটু উত্তেজিত স্বরে বলিল, ন্যাকামি রাখো না দিদি ঠাকরুন, আমি সবই জানি। কাল রাতে তোমার গলার স্বর শুনেই আমার সন্দেহ হয়েছিল যে তুমি। তারপর অন্ধকারে পিছু পিছু এসে তোমাকে আর তাকে এই বাড়ি ঢুকতে তো দেখেই গেলাম। সে যাক, এখন বলো দেখি, যেমন বলে দিয়েছিলাম দুধের সঙ্গে গুঁড়োটা মিশিয়ে দিয়েছ তো? নীরদা দেখিল আর ভণ্ডামি করা নিষ্ফল, বলিল, হ্যাঁ হিরু, খাইয়ে তো দিয়েছিলাম। কই, এখনো তো কিছু হলো না। দিব্যি তো নাক ঢাকিয়ে ঘুমোচ্ছে। হিরু মৃদুস্বরে হাসিয়া বলিল, ঘুমোবেই তো। ওষুধ দিতে আমারই যে একটু ভুল হয়েছিল কি না। নীরদা শঙ্কিতভাবে বলিয়া উঠিল, কেন, কি দিয়েছিস? হিরু বলিল, তুমি বিষ চেয়েছিলে তো। বিষও আমার ছিল, কিন্তু একে বুড়ো মানুষ, তাই রাত্রির কাল বিষের গুঁড়ো না দিয়ে ভুলে ঘুমের ওষুধ দিয়ে ফেলেছিলাম। বলিয়া হিরু ব্যঙ্গভরে আবার হাসিল। নীরদা তীক্ষ্ণ দৃষ্টিতে হিরুর মুখপানে চাহিল। ক্রোধ কম্পিত স্বরে বলিল, তবে তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস বল? আমাকে ফাঁকি দিয়ে টাকা নিয়েছিস, জোচ্চোর কোথাকার! এই গালি শুনিয়া হিরু রাগিয়া গেল। দন্তে দন্তে ঘর্ষণ করিয়া বলিল, হ্যালো হারামজাদি, শয়তানি, নচ্ছারনি! হ্যাঁ, তোকে ফাঁকি দিয়েই তো টাকা নিয়েছি। এখন আমি যে জন্যে এসেছি তা বলি, শোন। নে, তোর গয়না কাপড় বাক্স থেকে বের করে পুটুলি বেঁধে নে। তোকে আজ রাত্রেই কলকাতায় যেতে হবে। নীরদা বিস্মিত হইয়া বলিল, কলকাতায়? কলকাতায় আমি যাব কেন? হিরু ক্রোধ কম্পিত স্বরে বলিল, কলকাতায় যাবি নে তো কি এখানে থেকে স্বামী হতে
ব্রহ্মহত্যে করবি? হতভাগী, নে, কাপড় চোপড় গুছিয়ে নে। ভোর ৩টেয় গাড়ি। আমি তোকে স্টেশনে পৌঁছে দিয়ে টিকিট কেটে গাড়িতে বসিয়ে দিয়ে চলে আসব। নীরদা কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া রহিল। পরে বলিল, হিরেলাল, তোর আস্পর্ধা তো কম নয়। তুই আমায় হুকুম করছিস আমি যদি কলকাতায় না যাই? হিরু বলিল, না যাস? এখনই বিনোদ দা ঠাকুরকে জাগিয়ে সব কথা তাকে বলে, তাতে আমাদের দুজনে মিলে তোকে খুন করে উঠোনে গর্ত খুঁড়ে তোকে পুঁতে ফেলবো। হিরুর ভঙ্গি দেখিয়া এবং তাহার কথা শুনিয়া নীরদা ভয়ে কাঁপিয়া উঠিল। বলিল, হিরু, আমি যদি দোষ করে থাকি, আমার স্বামী তার বিচার করবেন। তিনি যদি আমায় ত্যাগ করেন, তখন আমি কলকাতায় যাব। যেখানে হয় যাব। তুমি কেন এর মধ্যে? হিরু বলিল, আহা নিকু, স্বামী তোমার বিচার করবেন। বেচারি অঘোরে পড়ে ঘুমুচ্ছে, তুমি যদি আজ রাতেই তার গলাটি ছুরি দিয়ে কেটে দাও। যে বিষ খাওয়াতে পারে সে কি আর গলা কাটতে পারে না? ওসব কথা আমি শুনবো না। ভোর ৩টের গাড়িতে তোমার যেতেই হবে কলকাতা। না যদি রাজি থাকো, বলো, আমি শোরগোল শুরু করে দিই। নীরদা আর দাঁড়াইয়া থাকিতে পারিল না। তাহার শরীর অবশ হইয়া আসিতেছিল। সে ধপ করিয়া সেখানে বসিয়া পড়িল। প্রায় কাঁদিতে কাঁদিতে বলিল, কিন্তু হিরু, কলকাতায় যে আমায় যেতে বলছো, সেখানে গিয়ে আমি কি খাবো? হিরু বলিল, তোমাদের দলের লোক সেখানে ঢের আছে। তারা যেমন করে খায়, তুমিও সেই রকম করে খাবে। কিন্তু হিরু, আমি যে কলকাতায় কখনো যাইনি, কাউকে চিনি নে। আমি কি করে সেখানে যাব? কি করে কি করব? বলিয়া নীরদা চোখে আঁচল দিল। কথাটা শুনিয়া হিরু একটুখানি ভাবিল। শেষে বলিল, হ্যাঁ, তা বটে। আচ্ছা, চলো, আমি নিজেই তোমায় সঙ্গে করে রেখে আসব। রামবাগানে যে ডোমপাড়া আছে, সেই ডোমপাড়ায় আমাদের কজন আত্মীয় লোক থাকে। তাদের ধরে তোমার একটা ঠাঁই ঠিকানা করে দিয়ে আমি আসব। নীরদা দেখিল হিরু দৃঢ় প্রতিজ্ঞ। তাহার হাত হইতে নিস্তারের কোনোই আশা নাই। তখন সে বলিল, আচ্ছা, তাই চলো তবে। হিরু বলিল, তোমার স্বামীকে যা ঘুমের ওষুধ দিয়েছি, সে ঘুম সহজে এখন ভাঙবে না। কাল বেলা ৮টা ৯টা পর্যন্ত খুব ঘুমাবে। তোমার কোনো ভয় নেই। তুমি স্বচ্ছন্দে তোমার ঘরে গিয়ে তোমার কাপড় চোপড় গয়না গাঁটিগুলো বের করে নাও গে। আমি কিন্তু ওই বারান্দায় দাঁড়িয়ে থাকবো। কেন? পাছে তুমি তোমার স্বামীর গায়ে হাত দাও কি পালাও। নীরদা আর দ্বিরুক্তি না করিয়া উঠিয়া গেল। হিরু তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া বারান্দায় উঠিয়া ঠিক দরজা আগলাইয়া দাঁড়াইয়া রহিল। খাটের উপর দেখিল ছেলেটিকে পাশে লইয়া বিনোদ নাসিকা গর্জন পূর্বক অঘোরে ঘুমাইতেছে। নীরদা বাক্স পেটরা খুলিয়া নিজ বস্ত্রালঙ্কার বাহির করিয়া একটি পুঁটুলিতে বাঁধিতে লাগিল। হিরু বলিল, এই নাও তোমার বালা নাও,
48 টাকা পুঁটুলিতে বেঁধে নাও, 10টা টাকা আমি রাখলাম পথ খরচের জন্য। নীরদা দ্বারের কাছে আসিয়া টাকা ও বালা লইল। পুঁটুলি বাধা হইলে সেটি কাঁধে করিয়া হিরুর সহিত বাহির হইল। হিরু নীরদাকে লইয়া প্রথমে নিজ কুটিরে আসিল। বাক্স খুলিয়া সাফ ধুতি বাহির করিল। বহু কালের একটি পিরান ছিল, তাহা গায়ে দিল। একখানি উড়ানি চাদর ছিল, তাহা মাথায় বাঁধিল। জুতা পায়ে দিয়া, ছাতা লইয়া, ঘরে দ্বারে কুলুপ দিয়া নীরদার পশ্চাৎ পশ্চাৎ স্টেশনের দিকে চলিল। পঞ্চম পরিচ্ছেদ। পরদিন প্রাতে নিদ্রাভঙ্গে বিনোদ স্ত্রীকে না দেখিয়া অত্যন্ত ব্যাকুল হইয়া তাহার অন্বেষণে ব্যাপৃত হইল। ছেলেটা মা মা করিয়া কাঁদিতে লাগিল। ক্রমে বিনোদ অভাগিনীর পদস্খলনের বৃত্তান্ত অবগত হইল। কিন্তু সেই রাত্রে কাহার সহিত কোথায় যে নীরদা অন্তর্ধান করিল, তাহার সে কিছুই বুঝিতে পারিল না। এ ঘটনার পর গ্রামে আর বাস করা অসম্ভব বিবেচনা করিয়া বাস্তু ভিটা ও জমিজমা আধা কড়িতে বিক্রয় করিয়া ফেলিয়া ছুটি আনতে ছেলেটিকে লইয়া বিনোদ অমৃতসর চলিয়া গেল। সেখানে বন্ধুবান্ধবের নিকট স্ত্রীর মৃত্যু সংবাদ প্রচার করিল। ছেলেটির কষ্ট দেখিয়া পরবর্তী অগ্রহায়ণ মাসেই অমৃতসর প্রবাসী একজন সৎ ব্রাহ্মণ বাঙালির কন্যাকে সে বিবাহ করিল। তদবধি বিনোদ সেখানেই বাস করিতেছে। চাকরিতে তাহার উন্নতি হইয়াছে, নিজের একখানি বাড়িও সেখানে নির্মাণ করিয়াছে শুনিতে পাই।